তো আপনারা হয়তো আমরা যেহেতু যারা আপনার এই মিলনের করে নাম হিসেবে নির্বাচিত করছে ওনার নামে আমি তো তাদের ধন্যবাদ জানাই এবং আমরা ওনাকে মুরব্বী হিসেবে সোশ্যাল ওনার কথা শুরু করি। যাই হোক এখন এই আল্লামা আহমেদ শফী সাহেব কিন্তু কওমি সেক্টরে একটা মুরব্বী ছিল বয়স সম্পর্ক দীর্ঘজীবন লাভ করেছেন। আমরা যদি রাজনীতিতে জড়িত আমরা খুব ভালোভাবে জানি এই যে আব্দুল রফিক নাজমী সাহেব যেমন এই কওমি সনদ নিয়ে স্বীকৃতির জন্য কিন্তু বিএনপি অনেক কমিটি করছে, অনেক মিটিং অনেক কমিটি করা হয়েছে কওমি সনদের ব্যাপারে। এই ম্যাডাম ছিলেন তখন বিএনপি সভা সব বিএনপি শেষ সময় সিদ্ধান্ত হয়ে গেছে ঘোষণা দিবে, তখন আর বিএনপি চলে গেল আর কওমি সনদটা দিতে পারবে এই কওমি সনদের কাজটা ঘোষণাটা অসমাপ্ত পরে আওয়ামী লীগের সময় পুরা কওমি সেক্টরটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তাদের বিরাট সমস্যা মানে তাদের নির্যাতন জঙ্গি, তাদের নামই বদলে ফেলাইলো, তাদের নাম পাল্টে কিন্তু জঙ্গি, মানে তাদের নাম পাল্টে জঙ্গি। পরে যাই হোক জব্বার সাহেবকে দিয়া এই সনদের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, ঐক্যমত্য হইতে পারলো না। তখন আমির শফি সাহেব প্রধান ভূমিকা রাখলো, আমির শফি সাহেবের নেতৃত্বে সবাই ঐক্যমত্য হইয়া কওমি সনদটা মানে একমত হইয়া স্বীকৃতির ব্যাপারে ভূমিকা রাখছে। সেক্ষেত্রে আমি আপনার হয়তো এই কথা আমি আপনার যেহেতু বললাম এটা ওনার একটা ভূমিকা আছে কওমি সনদের ব্যাপারে সব শেষের দিক সবাই ঐক্যমত্য হয়েছে ওনার নেতৃত্বে ফাইনালটা শেষের দিকে আগে ছিল না শেষের দিকে ওনার নেতৃত্বে ছিল। এখন থেকে কওমি সেক্টরের লোকরাই এই যে ভোটের মধ্যে আছে কওমি ভোট যে আছে আগে কিন্তু কেউ ছিল না, আগে জাব্বার সাহেব ছিল আর ওই আরো যারা ছিল ওরা মাদ্রাসার সাথে এমন ছিল। এখন কিন্তু বিভিন্ন ভোট থেকে মাদ্রাসার নেতৃত্ব তার এই কওমি সনদের দায়িত্বের মধ্যে ওনার থেকে শুরু হয়েছে উনি কিন্তু আগে কম করেছিল না। আল্লামা আমির শফী সাহেব কিন্তু কম করেছিল না, এই কওমি সনদের জন্য ওরা আনা হয়েছে। আনার পরে যখন ঘোষণা হইল পরে ওনার থেকে ধারাবাহিকভাবে এখন বর্তমানে যাত্রাবাড়ি যে মাদ্রাসা প্রিন্সিপাল মাহমুদ হোসেন করতেছে। যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি দেখেন আপনার একটা হলো কি মানে একটা হলো সুচিন্তিত আরেকটা হলো চিন্তা ছাড়া। আপনাকে যদি কওমি সেক্টরটা যদি বাংলাদেশের মূল লাইনে না আনেন আপনি কিন্তু ইসলামিক আপনাকে সংখ্যাগরিষ্ঠ ইসলামিক যে কান্ট্রিটা ওটা আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে এই দেখেন আপনি এই যে কওমি সেক্টর যে প্রাইমারি শিক্ষক যারা আছে তারা বেতনের জন্য কত টাকার জন্য সরকারের কাছে আন্দোলন করতে সরকারের সুবিধা আছে প্রাইমারি শিক্ষকদের আছে কিন্তু সুবিধা সরকারি সুবিধা আছে, তারপর তাদের সুবিধা বাড়ানোর জন্য যারা আন্দোলন করে দাঁড়িয়ে আদায় কিন্তু মাদ্রাসা যারা আছে কওমি সেক্টর বিশাল সংখ্যা বিশাল, কিন্তু তারা সরকারের কাছে কিছু পায়ও না, দাবি বাড়াবেও বাড়ার জন্য আন্দোলনে চায় না। আপনি তাদের দূরে রেখে চায়ও নাই তারা শুনেন আপনি চাইলে ঠিক আছে কিন্তু চাইলেই মানে কি মানে হলো বিগত সরকার ছিল বিগত আওয়ামী লীগ সরকার ছিল তখন তারা শর্ত দিত, কিন্তু এই সরকার কিন্তু শর্ত দেওয়ার প্রশ্ন আছে। এই সরকার কি শর্ত দিবে আপনি যেটা বলবেন দাবি দেওয়া যেটা বলবেন এই সরকার তাকে এটা করতে হবে। আওয়ামী লীগ সরকার হয়তো বলতো যে তোমার বউকে মতো ছবি লাগাইতে হবে এটা করতে হবে তাইলে আমি তোমার কথা শুনবো। এই সরকারের তো এইরকম সমস্যা নেই, এই সরকার তো সম্পূর্ণ সরকারকে এই কাজ করতে হবে। এই কওমি সেক্টরে যারা আছে সব সরকারের বেতন ভাতায় আপনাকে নিয়ে আসতে হবে এবং মূল লাইনে নিয়ে আসতে হবে। আপনি যদি স্কুলে লেখাপড়া যে জায়গায় যান মাদ্রাসায় কওমি সেক্টর লেখাপড়া করতে ওই জায়গায় যেতে পারেন। এরকম যদি সিচুয়েশন না হয় তাহলে আপনি ইসলামিক সেক্টর যেটা আছে আপনি ইসলামী রাজনীতি করবেন ওনা তো দূরে রাখবেন সরকারের মূল লাইনে আনবেন না, তাহলে কিন্তু আপনি ইসলামিক রাজনীতি এটা সম্পূর্ণ একটা বোকামি। আপনাকে ইসলামিক রাজনীতি করতে গেলে আপনাকে এই যে কওমি সেক্টর যারা আছে তারা সরকারের মধ্যে আসতে হবে। স্কুলের ছাত্র যেরকম মূল্যায়ন পায় সরকার থেকে মাদ্রাসার ছাত্র কওমি ছাত্র সম্পূর্ণ সমমান পুরো বৈষম্য থাকতে পারবে না। এই যে বৈষম্য দূর করার জন্য এত মানুষ মারা গেল তারপরে বাংলাদেশের বৈষম্যই এই সবাই এই সরকারের সময় যদি এটা বাস্তবায়ন না করে আবার ওই দলীয় সরকার আসবে আবার ওই নানান রকম শর্ত আসবে আমাদের কথা শুনতে হবে আমাদের ভোট দিতে হবে এরকম আমরা দিব না এরকম নানান সমস্যা। এখন আপনাকে কি করতে হবে কওমি সেক্টরটাকে যেহেতু আজকে আবার মানে কি হচ্ছে আলোচনার নাম থেকে কথা বলা এখন কওমি সেক্টরকে সরকারের মূল লাইনের মধ্যে নিয়ে আসতে হবে।
আনতে হবে এবং তাদের এই লাখ লাখ কোটি কোটি মানুষ মানে এক কোটি কবে স্যার এক কোটি লোক সরকার কোন দায়িত্ব রাখবে তখন ইসলামের রাজনীতি করা একেবারে সহজ সহজ আর এটা যে না বুঝবে অনেকে বুঝেই না কিন্তু ইসলামের রাজনীতি করে এই সমস্ত লোক দিয়ে হবে না এই সমস্ত এগুলি হবে না আপনাকে কবে সেক্টরটাকে নিয়ে আসতে হবে আর আল্লামা শফি সাহেব যদি থাকতেন উনি আমি মনে করি যে উনি ইসলামী সরকারের ভিতরে কবে সেক্টরকে ঢুকে দিয়ে আসতে পারেন আনতেন এবং এই লোকগুলি কবি সেক্টর লোক বিভিন্ন জায়গায় চলে যায় তারা কিন্তু সুন্দর মতো করে তাদের সব কাজগুলি সমর্থন করে পাইতে পারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক এই যে এখানে আছে বিএনপির প্রতিনিধি আছে এই ইসলামিক করে সমাজ কি সিনিয়র ভাইস চেয়ারম্যান বিএনপির প্রতিনিধি মানে বিএনপি জোটের প্রতিনিধি যাই হোক আমি বিএনপি মানে আমি বিএনপি পুরোপুরি না আবার বিএনপি পুরোপুরি বিপক্ষেও না আমি যেটা বলবো দেখেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতা বাইরে আছে একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতা বাইরে থাকে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো টিকানো কঠিন হয়ে যায় তাদের নেতা কর্মীরা ধরে রাখা ভালো হবে আওয়ামী লীগ ছিল যে আওয়ামী লীগ যদি মানে ইয়াতে বিএনপি একাত্তর ছিয়াত্তরতে ক্ষমতা না আসতো আওয়ামী লীগের অবস্থা এরকম ছিল ওই 75 চলে গেছে এরপর দীর্ঘদিন ক্ষমতা নাই নেতা কর্মীরা কোনো মানে নাই দীর্ঘদিন ক্ষমতার বাইরে গেলে দল টিকা রাখা কঠিন আমি ব্যক্তিগত মনে করি বিএনপির উচিত সবাইকে নিয়ে সবার মতামত নিয়ে সে সরকারের দিকে যাও সবার মতামত নিয়ে সবাইকে নিয়েই কাজ করে কাজ করা এখন বিএনপি যদি সবাইকে না নিতে পারে সবাইকে নিয়ে কাজ না করতে পারে বিএনপি যদি এককভাবে থাকে তাহলে তাদের সবাইকে যদি দূরে রাখে এই তো সম্পূর্ণ এটা বিএনপির একটা নেতৃত্বে এটা আমি বলবো দুর্বলতা সম্পূর্ণ একটা দুর্বলতা প্রকাশ করে বিএনপির উচিত দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে আর অনেক নেতা কর্মী সমাজে আছে আর দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকে নেতা কর্মীরাও কি থাকে যাই হোক এখন বিএনপির উচিত সবাইকে নিয়ে বসে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সরকারের দিকে যাও এখন আপনি যদি সবাইকে নিয়ে কাজ না করতে পারেন আপনি যদি এককভাবে থাকতে চান সবাইকে ম্যানেজ না করতে পারেন সবাইকে সন্তুষ্ট না করতে পারেন সবার আস্থাও করতে না পারেন এটা তো সম্পূর্ণ আপনাকে রাজনৈতিক ব্যর্থ রাজনৈতিক একটা দূরদর্শিতার অভাব বাংলাদেশের জন্য এটা সমস্যা এখন আমাদের সবচেয়ে বড় যে জিনিস ঐক্যমত্য দরকার সবাই মিলে একটা ব্যবধান নাই আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করছি আওয়ামী লীগ আমরা সরে গেছি এখন আবার কি সমস্যা এখন সমস্যা নেই এখন তো সমস্যা থাকার কথা আমরা আওয়ামী লীগের সময় যে বিরোধিতা করছি এখন ওই একই বিরোধী এইটা তো একটা হাস্যকর একটা বিষয় এটা হাস্যকর ছাড়া বাংলাদেশের রাজনীতি হাস্যকর পর্যায়ে চলে গেছে আওয়ামী লীগ যেরকম আমরা বিরোধিতা করছি রাস্তাঘাটের ভিতরে কত আন্দোলন হয়েছে কত কিছু গাড়িতে বাস করছে মানুষ মারা গেছে এখনো সিচুয়েশন ওই দিকে চলে যাচ্ছে এখন ওই যে রাস্তাঘাটের ভিতরে দেখেন প্রেস ক্লাবের সামনে রাস্তাঘাটে দেখেন কত জায়গায় সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গা আছে মানুষ রাস্তাঘাটের ভিতরে আচ্ছা আওয়ামী লীগের সময় যেরকম ভাবে সিচুয়েশন ছিল রাজপথে এখন যদি এইরকম রাজপথে সিচুয়েশন হয় এটা তো একটা দুঃখজনক একটা বিষয় এখন কেন আওয়ামী লীগ তো নাই আজকে দেখেন 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে গালাগালি করতে আমরা পাকিস্তানকে বিরোধিতা আলাদা করে করতেছি তারপরে কি হলো আমরা কি করছি আমরা কি ঠিক মতো করতে পারছি তখন আবার ওই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছি পরে আবার কি হলো বাকশালের বিরুদ্ধে কথা বলছি মানে আমাদের মানে চৈতন্যটা আসে না কি কারণে একাত্তর পরিবর্তন হইল আমরা পাকিস্তানের গালাগালি করলাম ঠিক আছে পাকিস্তানের বিরুদ্ধে করলাম এরপরে তো কোনো সমস্যা থাকার কথা না সব সমস্যার সমাধান তো ওই পাকিস্তানকে বিতাড়নের মাধ্যমে সব সমস্যা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু পাকিস্তানকে বিতাড়িত করলাম আমাদের সমস্যা সমাধান করতে পারলাম না এইটা তো একটা সম্পূর্ণ একটা লজ্জাজনক একটা বিষয় আসলে হয় কি আসলে আমাদের ভিতরে নেতৃত্ব দেওয়ার মতো লোক নাই সবাইকে নিয়ে কাজ করার মতো লোক যাই হোক আমি যেটা বলতে চাই এটা বিএনপির জোটের প্রতিনিধি আছে ওরা আপনি খেয়াল রাখেন বিএনপি সবাইকে নিয়ে কাজ করতে হবে বিএনপির ব্যাপারে আমার বক্তব্য নেই সবাইকে নিয়ে কাজ করবে এককভাবে চলবে জাতীয় সরকার হোক আর যাই হোক সবাইকে নিয়ে সবাই যদি জাতীয় সরকার চায় আপনি এটা মানতে হবে সবাই যদি বলে জাতীয় সরকার হবে মানতে হবে বিএনপি একই সিদ্ধান্ত এটা হবে না বিএনপিকে নেতৃত্বের মধ্যে আমি রাখতে চাই বিএনপি নেতৃত্বে সবাইকে একত হবে যেই সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত মোতাবেক চলতে হবে
রাজপথের ভিতরে আওয়ামী লীগের সময় যে আন্দোলন হয়েছে গাড়ি পোড়াও বাস পোড়াও জ্বালা পোড়াও এইরকম সিচুয়েশন আমরা দেখতে চাই না যাই হোক আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাই। আবার যে মিলনায়তন যাদের উদ্দেশ্য তাদেরও আমরা ধন্যবাদ জানাই যে আমরা সুস্থ রাজনীতি চর্চা হবে, ইসলামিক রাজনীতি চর্চা হবে, কওমি সেক্টরটাকে এই কওমি সেক্টরে 1 কোটি লোক একবারে সরকারের মানে বেতন সরকারের মূল ধারণা চলে আসবে, সারা দেশে ছড়ায় যাবে, সরকারের সুযোগ সুবিধা চলে যাবে, আর তারাই সমাজের পরিবর্তনের জন্য সমাজের প্রত্যেকটা কাজের সেক্টরের ভিতরে ভূমিকা রাখবে। এইভাবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে পরিচিত হবে, মুসলমানের দেশ হিসাবে বাংলাদেশ পরিচিত হবে। আর যদি আমরা আনতে না পারি, আমরা মুখে মুখে বলতে পারবো, অনেক কথা বলতে পারবো, বাংলাদেশ মুসলমানের দেশ, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে পরিচিত হওয়া এটা একটা বোকামি। যাই হোক, এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে কি করার জন্য বাংলাদেশ পক্ষ থেকে আমি সবাই আসসালামু আলাইকুম।